নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের গোয়েন্দা কাহিনী হত্যাকারী হত্যা কাহিনীর শেষ পর্ব। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা হত্যাকারী হত্যা কাহিনী শেষ পর্ব। মানিক শুধলে, জয়ন্ত, এক যাত্রায় পৃথক ফল হলো কেন? আমরাও তো সুন্দরবাবুর সঙ্গেই যেতে পারতাম। যেতে তো পারতামই, কিন্তু যাওয়ার হলো কই? তুমি কি নতুন কোনো সূত্র আবিষ্কার করতে পেরেছ? কিছুই আবিষ্কার করতে পারিনি। তবে মনে একটা সন্দেহ জাগছে। কি সন্দেহ? মণিমোহন স্বেচ্ছায় ধরা দিলে কেন? স্বেচ্ছায়? নিশ্চয়ই সে খুনের মামলার পলাতক আসামি। এ বাড়িতে টেলিফোন আছে। তার বন্ধু চন্দ্রনাথ পুলিশের কার্যকলাপের কথা নিশ্চয়ই তাকে জানিয়েছে। এ সময় তার কতটা সাবধান হয়ে থাকবার কথা। তুমি কি বিশ্বাস করো দিনের বেলায় বাগানের ভেতরে সদর বলে পুলিশের আবির্ভাব হলো, আর অতি জাগ্রত খুনের আসামি মণিমোহন তা জানতে পারেনি? অম্লান বদনে ভেড়ার মতন সুসুর করে এসে সে আত্মসমর্পণ করলে। কেবলই কি আত্মসমর্পণ, তাড়াতাড়ি থানায় যাওয়ার জন্য তার বিপুল আগ্রহ লক্ষ্য করলে তো? হ্যাঁ, কিন্তু তুমি কি বলতে চাও? এসব অস্বাভাবিক ব্যাপার। আমার দৃঢ় ধারণা মনে ইচ্ছে ছিল তাকে গ্রেপ্তার করেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। এমন অদ্ভুত ইচ্ছা তার হবে কেন? সে জানে পুলিশ গ্রেপ্তার করেও তাকে ছেড়ে দিতে বাধ্য হবে। দেখ, তাও কি সম্ভব? চন্দ্রনাথের কাছ থেকে সে নিশ্চয়ই শুনেছে পুলিশের কাছে তার পায়ের জুতোর ছাপ আছে। আমার মনে হয় তার জুতোর সঙ্গে সে ছাপ মিলবে না। কি যে বলছো তুমি জয়ন্ত? খুব সম্ভব সে মণিমোহন নয়, অন্য কেউ। তুমি পাগল হয়ে গেলে নাকি? পুলিশের চর জগন্নাথ আগে থাকতেই মণিমোহনকে চেনে। সে নিজে তাকে শনাক্ত করেছে। সে মণিমোহন হলে কিছুতেই যেচে ধরা দিত না। যে খুনের আসামি পুলিশের ভয়ে লুকিয়ে থাকে, সে কখনো হাসতে হাসতে যেচে ধরা দেয়? অসম্ভব মানিক, অসম্ভব। কিন্তু জগন্নাথ তাকে শনাক্ত করেছে। সে মণিমোহন নয় বটে, কিন্তু হয়তো প্রায় মণিমোহনের মতো দেখতে। মানিক বিস্ময় হতবাক। জয়ন্ত বললে, এছাড়া এমন ব্যাপারে আর কোনো অর্থই হয় না। এই বাড়ির ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তাই জাল মণিমোহন আমাদের বিপদে চালনা করে এই বাড়ি থেকে দূরে নিয়ে যেতে চায়। কিন্তু সুন্দরবাবু বিপদগামী হলেও এখনো আমরা যথাস্থানেই বর্তমান আছি। হ্যাঁ মানিক, রহস্যভেদের ভার গ্রহণ করবো আমরাই। কেমন করে? তা জানি না। ওই যে সাব ইন্সপেক্টর পরেশ আমাদের দিকেই আসছেন। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে খানা তালাশির ফল সন্তোষজনক হয়নি। কি পরেশবাবু, কতখানি অগ্রসর হলেন? পরেশ হতাশভাবে বললে, অগ্রসর কি মশাই, এখনও আমাদেরও সুন্দরবাবুর পশ্চাৎগামী হতে হবে। কানা তাল্লাশ করে সন্দেহজনক কিছুই পেলেন না বুঝি? কিছু না, কিছু না। তাই থানায় ফিরে যেতে চান? তাছাড়া আর কি, এখানে বসে আর অশ্বডিম্বে তা দিয়ে কী হবে? এর চেয়ে বাড়িতে ফিরে ভ্যারান্ডা ভাজা ভালো। বাড়ির লোকজনদের পরীক্ষা করেছেন? করেছি। লোকজন তো ভারী। দুটো বিহারি চাকর, একটা উড়িয়া বামুন, একটা বুড়ি আর একটা বুড়ি ঝি। বুড়িটা দেশ থেকে নতুন এসেছে। এত লজ্জা যে কথা কইতে মুখের ঘুমটা খুলতো নারাজ। আপনার লোকজনরা কোথায়? তাদের গাড়িতে গিয়ে বসতে বলে আমি আপনাদের ডাকতে এসেছি। জয়ন্ত হঠাৎ সক্রোধে গর্জন করে উঠে বলল, পরেশবাবু! মানিক চমকে উঠল। জয়ন্ত তো সহজে এমন বিচলিত হয় না। পরেশও হতভম্ব। পরেশবাবু, আপনি অত্যন্ত অন্যায় করেছেন। এসো মানিক, শিগগির! মানিকের হাত ধরে টেনে জয়ন্ত দ্রুত পদে অগ্রসর হলো এবং যেতে যেতে মুখ ফিরিয়ে পরেশকে বলে গেল, তাড়াতাড়ি বাড়ির চারিদিকে আবার পাহারা বসান।
পরেশ মাথা চুলকোতে চুলকোতে নিজের মনেই বললে, বড়বাবু বলেন জয়ন্তবাবুর মাথায় ছিট আছে। কথাটা মিথ্যে নয়। শখের গোয়েন্দা হয়ে কিনা আসল পুলিশকে ধমক দেয়। কি আর করবো, বড়বাবুই ওকে মাথায় তুলে রেখেছেন। জয়ন্ত ও মানিক বাড়ির ভেতরে প্রবেশ করলে। কয়েক পদ অগ্রসর হয়ে দালান ও উঠান এবং দালানের কোণে দ্বিতলে উঠবার সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে উঠে তারা দোতলার দালানের উপরে গিয়ে দাঁড়ালো। দালানের এক পাশে দাঁড়িয়ে কয়েকজন স্ত্রী পুরুষ জটলা করছিল। তাদের দেখি তারা একেবারে চুপ মেরে গেল। একটি অল্পবয়স্ক স্ত্রীলোক তাড়াতাড়ি মুখে ঘোমটা টেনে জড়সড় হয়ে রইল। প্রায় মিনিট খানেক স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে জয়ন্ত শুধালে, তোমরা কেউ একবার এদিকে এগিয়ে এসো তো। একটা বুড়ি এগিয়ে এলো পায়ে পায়ে। জয়ন্ত শুধালে, তুমি কে? আমি এবারই পুরনো ঝি। তোমার নাম কি? ভালোর মা। আর ওই মেয়েটি? উটি আমাদের নতুন ঝি। দিন তিনেক হলো দেশ থেকে এসেছে। আগে বাচ্চা, নতুন ঝি তোমার নামটি কি? সে ফিস ফিস করে কি বললে শোনা গেল না। ভালোর মা বললে, ওর বড় নজ্জা বাবু, ওর নাম হরিদাসী। আচ্ছা ভালোর মা, তোমাদের টেলিফোন আছে কোন ঘরে? ভালোর মা দেখিয়ে দিলে অঙ্গুলি নির্দেশে সিঁড়ির ডান পাশে টেলিফোনের ঘর। দেখো ভালোর মা, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে থাকো, আমি টেলিফোনের কাজ ছেড়ে তোমাদের সঙ্গে কথা বলবো। জয়ন্তের সঙ্গে মানিক টেলিফোনের ঘরে গেল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, জয়ন্ত ফোনে সুন্দরবাবুকে এই কথাই জানিয়ে দিলে যে, জাগ্রত হন সুন্দরবাবু, আসল মণিমোহনকে দেখতে চান তো বায়ু বেগে আবার বাগান বাড়িতে ছুটে আসুন। মানিক বিস্মিত কণ্ঠে বললে, কোথায় আছে আসল মণিমোহন? এই বাড়িতেই। তাকে তুমি দেখেছ? হ্যাঁ, তুমিও দেখবে এসো। দুজনে আবার দালানে গিয়ে উপস্থিত। ভালো মা প্রভৃতি তখনও দাঁড়িয়ে আছে। তাদের উপরে একবার চোখ বুলিয়ে নিয়ে জয়ন্ত বললে, ভালোর মা, তোমাদের সকলকেই আমি এখানে হাজির থাকতে বললাম না? আমরা তো হাজির আছি বাবু। কিন্তু হরিদাসী কোথায়? সেও আছে। কোথায় আছে? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? সে বাসন মাজতে গিয়েছে। কোথায়? কলতলায়? না, খিড়কির পুকুরে। তোমাদের আবার খিড়কির পুকুর আছে বুঝি? কিন্তু কোন দিক দিয়ে সে গেল? ফোন করতে করতে আমি সিঁড়ির ওপরে চোখ রেখেছিলাম, ওখান দিয়ে তো কেউ যায়নি। আমাদের অন্দরমহলে আরেকটা সিঁড়ি আছে। জয়ন্তের মুখে ফুটে উঠল দারুণ হতাশা, কিন্তু সহজ স্বরেই সে বললে, আমাকে খিড়কির পুকুরে নিয়ে চলো। ছোট একটা পুকুর, নোংরা জল, ভাঙা ঘাট, চারপাড়েই আগাছার ভিড়, কিন্তু সেখানেও হরিদাসীর পাত্তা মিলল না। জয়ন্ত কঠিন স্বরে বললে, এরপর তুমি কি বলতে চাও ভালোর মা? ভালোর মা ভয় ভয় বললে, কি জানি বাবু, আমি কিছুই বুঝতে পারছি না। জয়ন্ত তিক্ত স্বরে বললে, দেখছো মানিক, নিরেট পরেশটা বাড়ির চারদিকে এখনো পাহারা বসায়নি। সেই হচ্ছে যত অনিষ্টের মূল। তার ওপর নির্ভর করে আমি হরিদাসীকে ছেড়ে ফোন করতে গেছিলাম। কিন্তু হরিদাসী কে? সে কথার জবাব একটু পরে দেব। আপাতত ভালোর মাকে তোমার জিম্মায় রেখে আমি একটু উদ্যান ভ্রমণ করে আসি। জয়ন্ত চলে গেল দ্রুত পদে। অনতিবিলম্বে ব্যস্তভাবে এসে সুন্দরবাবু বলে উঠলেন, মানিক, তুমি একা কেন? জয়ন্ত উদ্যান ভ্রমণে গিয়েছে। এই কি উদ্যান ভ্রমণের সময়? কোথায় তোমাদের আসল মণিমোহন? ওই যে জয়ন্ত আসছে, ওকেই জিজ্ঞাসা করুন। জয়ন্ত, মণিমোহন কোথায়? একখানা শাড়ি আর একটা সেমিজ মাটির উপরে নিক্ষেপ করে জয়ন্ত বললে, জামা কাপড় আমাদের উপহার দিয়ে মণিমোহন এখান থেকে প্রস্থান করেছে। আরে এ তো দেখছি শ্রীলোকের জামা কাপড়। হ্যাঁ সুন্দরবাবু, মণিমোহন শ্রীলোকের ছদ্মবেশী বাড়ির ভেতরে লুকিয়েছিল, তারপর নারীর খোলস ত্যাগ করে বাগানের পাঁচিল ডিঙিয়ে লম্বা দিয়েছে। এর জন্য দায়ী হচ্ছেন আপনাদের পরেশবাবু। তিনি সেপাইদের সরিয়ে না নিয়ে গেলে এ বিপত্তি ঘটত না। রাগে ফুলতে ফুলতে সুন্দরবাবু বললেন,
বটে বটে, আচ্ছা, তার সঙ্গে পরে বোঝাপড়া করবো। তো তুমি মণিমোহনকে চিনতে পারলে কেমন করে? জয়ন্ত বললে, মণিমোহন এখানে দাসী হরিদাসী এসেছিল। সে নাকি পাড়াগে মেয়ে, সবে কলকাতা এসেছে, এখনও লজ্জা ভাঙেনি। বাইরের লোক দেখলেই ঘুমটা টেনে নিলে। আমিও কিন্তু তার আগেই চট করে হরিদাসের মুখ দেখে নিলাম। সে মুখ হরিদাসের মুখ নয়, সে মুখ দেখতে প্রায় ভদ্রেশ্বর ভদ্রের মতো। সুন্দরবাবু বললেন, মহেন্দ্রবাবু বলেছেন ভদ্রেশ্বরের মুখ নাকি প্রায় তার ছেলে মণিমোহনের মতন দেখতে। এই জন্যই জগন্নাথ তাকে মণিমোহন বলে ভ্রম করে আমাদের নাকানি চৌবানি খাইয়ে মেরেছে। হ্যাঁ সুন্দরবাবু, জগন্নাথের ভ্রমের কথা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। হরিদাসীর পুরুষত্বের দ্বিতীয় প্রমাণ পেলাম তার পা লক্ষ্য করে। জানেন তো, অধিকাংশ ক্ষেত্রেই অনাবৃত পা দেখলে খুব সহজেই ধরা যায় কে নারী আর কে নর। তার উপরে হরিদাসীর আঙুলে আর গোড়ালিতে ছিল বড় বড় কড়া। পাড়াগে গরিবের মেয়ে জুতো পরে না, পায়ে কড়া পড়বে কেন? সে কথা কয় ফিসফিস করে, এটাও সন্দেহজনক। লজ্জাচ্ছুত বাজে, সে নিজে পুরুষ কণ্ঠ চাপা দিতে চায়। সুন্দরবাবু, আপনার সহকারী পরেশবাবু নিশ্চয় খুব হুঁশিয়ার ব্যক্তি, নইলে এতগুলো প্রমাণ তার নজরেরই যায়। সুন্দরবাবু দুঃখিতভাবে মাথা নাড়তে নাড়তে বললেন, সবই আমার অদৃষ্ট ভাই। জাল ছিঁড়ে মাছ পালিয়ে যাচ্ছে বারবার। তার ওপরে দেখো না, মন বলছে শালকের ওই চন্দুরে বেটাই হচ্ছে দলের মোড়ল, অথচ তার বিরুদ্ধে একটা প্রমাণও জোগাড় করতে পারছি না। জয়ন্ত মুখ টিপে একটু হেসে বললে, বিলাতি প্রবাদে বলে, শয়তানের কথা ভাবলেই শয়তানের উদয় হয়। ওই দেখুন কে আসছে। সুন্দরবাবু ফিরে বিস্ফারিত চোখে দেখলেন, হাতের মোটা লাঠি গাছা ঘোরাতে ঘোরাতে, হেলতে হেলতে, দুলতে দুলতে এবং হাসতে হাসতে এগিয়ে আসছে শালিখার চন্দ্রনাথ রায়। আগত প্রায় চন্দ্রনাথের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মাথা চুলকোতে চুলকোতে সুন্দরবাবু বললেন, চট করে কি ভেবে যন্ত্র তাড়াতাড়ি বলে উঠল, সুন্দরবাবু, বলে থ হয়ে দাঁড়িয়ে থাকবেন না, শিগগির বাড়ি ভেতরে যান। কেন বলো দেখি? চন্দুরের ভয়? ভয় না, আপনাকে থানায় একটা ফোন করতে হবে। কি জন্য? সেপাইদের জিম্মায় ভদ্রেশ্বরকে একবার এখানে নিয়ে আসুন, আমি তাকে গুটি করার প্রশ্ন করব। উত্তম। দাঁড়ান, আর একটা কথা, সে সঙ্গে মণিমোহনের জুতোর ছাঁচও পাঠিয়ে দিতে বলবেন। এখানে কেন হয়ে? সে কথা বলবার সময় নেই, ওই চন্দ্রনাথ এসে পড়েছে। সুন্দরবাবুর প্রস্থান। চন্দ্রনাথ বুক ফুলিয়ে কাছে এসে দাঁড়ালো, মুখ টিপে হাসতে হাসতে শুধু বললে, সুন্দরবাবু সরে বললেন কেন? আমার চন্দ্রবদন দেখতে রাজি নন? মানিক হেসে উঠে বললে, মশাই কি নিজের বদনকে চন্দ্রবদন বলে সন্দেহ করেন? চন্দ্রনাথ আরও জোরে হেসে উঠে বললে, না মশাই, তা করি না। পিতার ভ্রমের নামেই আমি চন্দ্রনাথ। আর সত্যি কথা বলতে কি, চন্দ্রবদনের মালিক হলে আমি সুখী হতুম না, দুঃখিত হতেন। ঠিক তাই, পূর্ণচন্দ্রের বদন আকাশেই মানায়। ওরকম বদন কোনো মানুষকে সুখী করতে পারে না। যাক সে কথা, এখন আপনারা কে বলুন দেখি? মানিক জোরের মতন সর্বদাই সুন্দরবাবুর আশেপাশে বিরাজ করেন। ঠিক ধরেছেন, আমার নাম মানিকই বটে, আর জয়ন্ত আমার জোড়াই। নাম তো শুনলুম, এখন পরিচয়টাও দিতে আজ্ঞা হয়। ওই সুন্দরবাবু আসছেন, আমাদের পরিচয় ওর মুখেই শুনতে পাবেন। কিন্তু সুন্দরবাবুর কাছ থেকে জয়ন্ত মানিকের পরিচয় জানবার জন্য চন্দ্রনাথ কোনোই আগ্রহ প্রকাশ করলে না। হাত জোর করে নমস্কার করে যেন ব্যঙ্গেশ্বরী বললে, আসুন সুন্দরবাবু। অনিচ্ছা সত্ত্বেও প্রতি নমস্কার করে সুন্দরবাবু অপ্রসন্ন স্বরে বললে, এই আমি এসেছি, কিন্তু আপনি এখানে এসেছেন কেন? কি আশ্চর্য প্রশ্ন! আশ্চর্য প্রশ্ন? কেবল আশ্চর্য নয়, যুক্তিহীন প্রশ্ন। মানে? আমি এখানে আসবো না তো আসবে কে? আপনি বোধহয় জানেন না, এ বাড়ির মালিক হচ্ছে আমি। খুব জানি বাবা, খুব জানি। আর জানি বলেই তো আজ আপনাকে আমি গ্রেপ্তার করব। গ্রেপ্তার করবেন? আমি এই বাড়ির মালিক বলে আপনি আমাকে গ্রেপ্তার করবেন? হ্যাঁ। না সুন্দরবাবু,
বাড়ি মালিক হওয়া কি অপরাধ নাকি? যে বাড়ির ভেতরে খুনি আসামি আশ্রয় পায় তার মালিক হওয়া অপরাধ বই কি। কে খুনি আসামি? আপনার স্যাঙাত মণিমোহন। তার সঙ্গে এ বাড়ির কি সম্পর্ক? সে এখানে ছদ্মবেশে লুকিয়েছিল। আমি কথা বিশ্বাস করি না। আর কথা সত্য হলেও আপনি আমাকে গ্রেপ্তার করতে পারেন না। পারি না নাকি? না, আমি এ বাড়ির মালিক বটে, কিন্তু এখানে ভাড়া দিয়েছি ভদ্রেশ্বরবাবুকে। আজ তার কাছে আমি ভাড়ার টাকা আদায় করতে এসেছি। ভদ্রেশ্বরবাবুর বাড়ির ভিতরে কে থাকে আর না থাকে তার কোনো খবরই আমি রাখি না। কোন আইন অনুসারে আপনি আমাকে গ্রেপ্তার করবেন? চুপ করে রইলেন কেন? বলুন, কোন আইন অনুসারে আপনি আমাকে গ্রেপ্তার করবেন সুন্দরবাবু? এখন বোবা হয়ে গেলেন? গ্রেপ্তার করবেন? গ্রেপ্তার করলেই হলো। সুন্দরবাবুর হতাশ ভাব। অসহায়ের মতন তিনি তাকালেন জয়ন্তের মুখের পানে। জয়ন্ত বললে, না চন্দ্রনাথবাবু, আপনাকে কেউ গ্রেপ্তার করতে পারে না। সুন্দরবাবু বলছিলেন কথার কথা মাত্র, ও কথায় আপনি কান দেবেন না। ওই দেখুন, আর একখানা জিপ গাড়ি বাগানের ভেতরে এসে দাঁড়ালো। গাড়ি থেকে কে নামছে? ভদ্রেশ্বরবাবু না? সুন্দরবাবুর মুখ কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু ওদিকে তাকিয়ে অনুচ্চ স্বরে তিনি বললেন, ভদ্রেশ্বর বেটাও আসছে ঠিক চন্দুরের মতো বুক ফুলিয়ে বেপরোয়া ভাবে। এমন দুজন বেপরোয়া লোককে সচরাচর একসঙ্গে দেখা যায় না। এ আমি কোথায় এসে পড়েছি বাবা। কাজে এসে একগাল হেসে ভদ্রেশ্বর বললে, আরে সুন্দরবাবু মশাই, এত তাড়াতাড়ি আপনি যে আমাকে বাসায় ফিরতে দেবেন আমি তো ভাবতেই পারিনি। তারপর আপাতত এদিককার খবরটা অবশ্য ভালো তো? সুন্দরবাবু গুম। তিনি বললেন, মোটেই ভালো নয়, অন্তত তোমার পক্ষে। ভদ্রেশ্বর চক্ষু বিস্ফারিত করে যেন সবাই বললে, বলেন কি? খবর আমার বিপক্ষে? তাই খবর তোমার বিপক্ষেই বটে। হায় হায়, কেন এমনটা হলো? তুমি খুনি আসামি মণিমোহনকে বাড়ির ভেতরে লুকিয়ে রেখেছিলে। বটে বটে। মণিমোহন নাম দেওয়া সেই কাল্পনিক ব্যক্তিটি এখনও আমার ঘাট ছেড়ে নামতে রাজি হয়নি। একটু আগে আমি ছিলাম মণিমোহন, এখন স্থির করেছেন মণিমোহন এই বাড়ির ভেতরে লুকিয়ে আছে। না, এখন সেই বাড়ির ভেতরে নেই, সে লম্বা দিয়েছে। আপনার চোখে ধুলো দিয়ে? এই জন্য তুমি দায়ী। মণিমোহনের সঙ্গে তোমার চেহারার খানিকটা মিল আছে। সেই সুযোগ গ্রহণ করে তুমি যদি আমাকে ভুলিয়ে এখান থেকে সরিয়ে না নিয়ে যেতে, তাহলে মণিমোহন কখনোই পালাতে পারতো না। যত দোষ নন্দ ঘোষ মশাই, আমরা রূপকথা শুনবার সময় নেই। পথ দেখুন কিংবা পথ ছাড়ুন, আমাকে বাড়ির ভেতরে যেতে দিন। বাড়ির ভেতরে যাবে মানে? মামার বাড়ির আবদার নাকি? তোমাকে আবার আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন? কতবার বলবো, খুনি আসামিকে তুমি লুকিয়ে রেখেছিলে। কোথায় সে? প্রমাণ দেখান। সে এখানে হরিদাসী নাম নিয়ে স্ত্রীলোকের ছদ্মবেশে লুকিয়েছিল। ভদ্রেশ্বর আগে হা হা করে খানিকটা হেসে নিলে, তারপর বললে, বাহবা, কি বাহবা! মণিমোহন আগে ছিল শ্রীমান ভদ্রেশ্বর, আর এখন সে হচ্ছে শ্রীমতী হরিদাসী। চমৎকার! মশাই, গাঁজা টাজা খান না তো? চোপড়াও বদমাইশ। মোটেই চুপ করবো না। হরিদাসীকে আগে এখানে নিয়ে আসুন। পুলিশ দেখে সে পালিয়ে গেছে কেন? পালিয়ে গেছে বলি ধরে নিতে হবে সে স্ত্রীলোক নয়, পুরুষ। হরিদাসী নয় মণিমোহন। এটা কোন দেশের যুক্তি? হরিদাসে পাড়া গিয়ে ভীতু মেয়ে নতুন শহরে এসেছে, পুলিশকে দেখেছে তো ভয় পালিয়ে যাবেই। সুন্দরবাবুর অবস্থা আবার অসহায় হয়ে পড়ল। জয়ন্তকে একটু তফাতে নিয়ে গিয়ে নিম্ন স্বরে বললেন, ভায়া, যেমন ওই চন্দুরেটা তেমনি এই ভদ্রেশ্বর। দু বেটায় মাছের মতো পিছল, ধরলেও হাত ছাড়িয়ে পালিয়ে যায়। তোমার কথাতেই ওকে এখানে নিয়ে এসেছি। এখন তুমি ওর মুখ বন্ধ করবার ব্যবস্থা করো। জয়ন্ত বললে, বেশ, তাই করছি। আমি আরেকবার বাড়ি ভেতরে যাব। ততক্ষণে আপনি মণিমোহনের জুতোর ছাঁচ গাড়ি থেকে আনিয়ে রাখুন। এসো মানিক। দোতলার দালানে দাস দাসীরা তখনও দাঁড়িয়ে ছিল। জয়ন্ত বললে, হ্যাঁ ভালোর মা, হরিদাসী কি রাতে তোমার সঙ্গেই শুতো? ভালোর মা বললে, না বাবু, সে শুতো একলা অন্য ঘরে। বেশ, সে ঘরখানা একবার আমরা দেখতে চাই। ভালোর মা তাদের ভেতর মহলে নিয়ে গিয়ে একখানা ঘর দেখিয়ে দিলে।
ঘরের ভেতরে ঢুকে মানিক বললে, জয়ন্ত, কি উদ্দেশ্যে তুমি এই ঘরখানা দেখতে চাও? জয়ন্ত বললে, মানিক, কায়ার পেছনে ছায়ার মতো কেবল আমার সঙ্গে সঙ্গে থেকে কোনো লাভ নেই। যা সচক্ষে দেখছো আর সকর্ণে শুনছো তা নিয়ে তোমারও স্বাধীন চিন্তাশক্তির ব্যবহার করা উচিত। এ ঘরে যে একবার আমাদের আসতেই হবে আমি তা আগে থেকেই জানতাম, আর সেই জন্যই থানা থেকে মণিমোহনের পদচিহ্নের ছাঁচ এখানে আনিয়ে রেখেছি। মানিক বললে, তুমি কি এই ঘরের মেঝেতে মণিমোহনের নতুন পদচিহ্ন আবিষ্কার করতে চাও? সে চেষ্টা বোধহয় সফল হবে না। তবে হরিদাসী যে পুরুষ এটা আমার সন্দেহ মাত্র, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে পুরুষ হলেও সে সত্য সত্যিই মণিমোহন কিনা। এই ঘরে এই প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা আছে। যুক্তিটা মাথায় ঢুকছে না। নিরেটদের মাথায় পেরেকও ঢোকে না। সুন্দরবাবুর সঙ্গগুণে তুমিও একটি নিরেট হয়ে উঠছ। হরিদাসী যদি ছদ্মবেশী পুরুষ হয় তাহলে এই ঘরে নিশ্চয়ই তার পুরুষ বেশ ধারণের উপকরণ খুঁজে পাওয়া যাবে। পুলিশের ভয়ে তাড়াতাড়ি পালাবার সময় সেগুলো সে যে নিয়ে যেতে পারেনি তার কোনো সন্দেহ নেই। এই দেখো, যা ভেবেছি তাই। টেবিলের ওপরে রয়েছে রুপোর সিগারেট কেস আর দেশলাই। আন্দায় দুখানা শাড়ি, একটা সেমিজ আর একটা ব্লাউজ ঝুলছে বটে, কিন্তু সেই সঙ্গে রয়েছে দুখানা ধুতি আর দুটো পাঞ্জাবিও। মানিক, হরিদাসী পুরুষই বটে। মানিক বললে, কিন্তু সে মণিমোহন কিনা? সিগারেট কেসটা টেবিলের উপর থেকে তুলে নিয়ে মানিকের সামনে ধরে জয়ন্ত বললে, দেখো, এর ওপরে ইংরেজিতে খোদা রয়েছে এম। ওটা মণিমোহনের নামের আদ্য অক্ষর বলে গ্রহণ করা যেতে পারে কিনা? মানিক সাইদি বললে, হ্যাঁ, এটা একটা বড় প্রমাণ। এদিকে ওদিকে ঘোরাঘুরি ও এটা সেটা নিয়ে নাড়ানাড়ি করতে করতে জয়ন্ত বললে, তবু আমি যা খুঁজছি তা পাচ্ছি না। তারপর হেঁট হয়ে পড়ে খাটের তলায় দৃষ্টি চালানো করে জয়ন্ত উৎফুল্ল কণ্ঠে বললে, পেয়েছি মানিক, পেয়েছি। যা খুঁজছি তা পেয়েছি। কি? খাটের তলায় রয়েছে একজোড়া জুতো। ব্যাস, আপাতত আমাদের খোঁজাখুঁজি শেষ। মানিক, জুতো জোড়া খাটের তলা থেকে টেনে নিয়ে আমার সঙ্গে চলো। বাগানে নেমে এসে তারা দেখলে ভদ্রেশ্বর তখনও সুন্দরবাবুর সঙ্গে কথা কাটাকাটি করছে এবং চন্দ্রনাথ আপন মনে পায়চারি করছে সম্পূর্ণ নির্লিপ্তভাবে। সুন্দরবাবু অধীর স্বরে বললে, ভাই জয়ন্ত, এই ঠোঁট কাটা ভদ্রেশ্বরের লেকচার আর আমি সহ্য করতে পারছি না। এর মুখ বন্ধ করবার কি কোনো উপায় পেয়েছো? মৃদু হাস্য করে জয়ন্ত বললে, বোধহয় পেয়েছি। মণিমোহনের জুতোর ছাঁচ কোথায়? এই যে ভাই, এই যে। খিলখিল করে হেসে উঠে ভদ্রেশ্বর বললে, আবার এই ছাঁচের সঙ্গে আমার জুতো মেলানো হবে কি? জয়ন্ত বললে, মোটেই নয়। মণিমোহনের জুতোর ছাঁচের সঙ্গে আমি এই জুতো জোড়া মিলিয়ে দেব। ভদ্রেশ্বর সন্দিগ্ধ কণ্ঠে বললে, ও কার জুতো? ছাঁচের সঙ্গে জুতো মেলাতে মেলাতে জয়ন্ত বললে, বাহ, অবিকল মিলে যাচ্ছে। হ্যাঁ, এ হচ্ছে মণিমোহনের জুতো। পাওয়া গেছে হরিদাসীর ঘরে। সুন্দরবাবু সহর্ষে এবং সদ্ধর্মে বলে উঠলেন, হুম হুম, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। চন্দ্রনাথ সহসা বললে, ভদ্রেশ্বরবাবু, এখন আমি চলুম। ভাড়ার টাকার জন্য পরে আরেকদিন এসে দেখা করব। সে হনহন করে ফটকের দিকে এগিয়ে গেল। সুন্দরবাবু ব্যস্ত হয়ে বললেন, আরে গেল, চন্দুরেটা পালায় যে। জয়ন্ত বললে, ওকে যেতে দিন সুন্দরবাবু। চন্দ্রনাথকে গ্রেপ্তার করতে পারি এমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। ভদ্রেশ্বর বললে, আপনারা আমাকেও গ্রেপ্তার করতে পারেন না। জয়ন্ত হাসতে হাসতে বললে, মণিমোহনের জুতো আবিষ্কারের পরেও? ও জুতো নিশ্চয়ই হরিদাসের ঘরে ছিল না। এসব হচ্ছে পুলিশের কারসাজি। ভদ্রেশ্বরকে সজোরে একটা ধাক্কা মেলে সুন্দরবাবু বললেন, পাজি ছুচো, এখনো বকবকানি? চুপটি মেরে থানা চলো। তো যা বলবার আদালতে গিয়ে বলবি। আচম্বিতে গুরুম করে একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে জয়ন্ত দু হাতে নিজের বুক চেপে ধরে মাটির ওপরে বসে পড়ল। সুন্দরবাবু প্রথমটা হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর নিজেকে সামলে নিয়ে ব্যস্তভাবে জয়ন্তের দিকে ছুটে গেলেন।
মানিক তার আগে জয়ন্তের কাছে গিয়ে হাজির হয়েছে। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, জয়ন্ত, তোমার কোথায় লাগলো? জয়ন্ত টপ করে উঠে পড়ে একটুখানি হেসে বললে, বুকে। বলো কি, বুকে গুল লেগেছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো? কান্নার চেয়ে হাসি আমি পছন্দ করি। না না, ঠাট্টা রাখো, দেখি কোথায় লেগেছে। এই যে বাদিকের বুক পকেটের উপরে। সুন্দরবাবু দুই চক্ষু বিস্ফারিত করে সভয়ে বলে উঠলেন, ও বাবা, ও যে একেবারে মুখ্য মাগাত, গুলি পকেট ছেঁদা করে ভেতরে চলে গেছে। মানিক উদ্বিগ্ন কণ্ঠে বললে, জয়ন্ত, কি করে তুমি এখনো পায়ে ভর্তি দাঁড়িয়ে রয়েছ? চলো চলো, আমরা তোমায় হাসপাতালে নিয়ে যাই। জয়ন্ত মাথা নেড়ে বললে, না না। না মানে? না মানে না, হাসপাতালে যাব না। সে কি? বন্ধু, শিকারীর লক্ষ্য অভ্যর্থ বটে, কিন্তু সে লক্ষ্য ভেদ করতে পারেনি। সুন্দরবাবু ভেবাচেকা খেয়ে বললেন, এ আবার কিরকম কথা? জয়ন্ত বুক পকেট থেকে একখানা হৃষ্টপুষ্টু পকেট বই বার করে বললে, এই দেখুন। কি দেখব? আততায়ীর বুলেট জামার পকেট ভেদ করে পকেট বইয়ের মলাটার অনেকগুলো পাতা পুড়ে আর বেশি এগোতে পারেনি। আমি অক্ষত, আপনি নিশ্চিন্ত হন। মানিক উৎফুল্ল কণ্ঠে বললে, জয়ন্ত, ভগবানই তোমাকে বাঁচিয়েছেন। হ্যাঁ ভাই, কিন্তু কেবল আমাকে নয়, গত মহাযুদ্ধের সময় ভগবান এই উপায়ে বহু সৈনিকের প্রাণ রক্ষা করেছেন। সুন্দরবাবু খানিকক্ষণ চমকৃত মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর যেন নিজের মনে মনেই বললেন, আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। মানিক চারিদিকে তাকাতে তাকাতে বললে, কিন্তু বন্দুক ছুড়লে কে? দুজন পাহারাওয়ালার মাঝখানে এতক্ষণে চুপ করে দাঁড়িয়েছিল ভদ্রেশ্বর। সে মুখ টিপে হাসলে, বন্দুকটা যে আমি চুরিনি, অন্তত এই সম্বন্ধে আপনাদের নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। সুন্দরবাবু ধমক দিয়ে বলে উঠলেন, এক চোপ, বন্দুক তুই না ছুঁড়ে থাকিস, তোর স্যাঙাত ছুঁড়েছে। আমার স্যাঙাত? হ্যাঁ হ্যাঁ, সেই পাজি ছুঁচো উল্লুক মণিমোহন বেটা। সুন্দরবাবু, আপনাদের ওই মণিমোহন পাজি কিনা জানি না, কিন্তু সে একই সঙ্গে ছুঁচো আর উল্লুক হতে পারে না। ওরা হচ্ছে দু জাতের দুরকম জীব। চোপড়াও চোপড়াও, তাহলে ছুঁচো হচ্ছিস তুই আর উল্লুক হচ্ছে মণিমোহন। মহাশয়, আর একবার ভ্রম সংশোধন করবার আজ্ঞা হোক। ভ্রম সংশোধন? আগে হ্যাঁ, মণিমোহন উল্লুক কিনা জানি না, কিন্তু আমি যে ছুঁচো নেই এই বিষয়ে আপনারা সকলে একমত হতে বাধ্য। আমি মানুষ। তোমার মতন বকেশ্বর জীবনে আমি আর দেখিনি। তুই যদি ফের বকবক করিস, তাহলে তোর দুই গালে মারব দুই থাবড়া। অতি বিনীতভাবে মাথা কাত করে ভদ্রেশ্বর বললে, দয়াময়, এই আমি গাল পেতে দিলুম, থাবড়া মারবেন তো অনুগ্রহ করে ছুটিতে এগিয়ে আসুন। সুন্দরবাবু হার মেনে ভদ্রেশ্বরের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে ক্রুদ্ধ রোদে ফুলতে লাগলেন। ভদ্রেশ্বর তবু নাছরবান্দা টিটকিরি দিয়ে বললে, বেশি ফুলবেন না মহাশয়, আপনার দদুনমোহন বুড়ির অসুখ হতে পারে। সুন্দরবাবু আর পারলেন না, গর্জন করে বলে উঠলেন, সেপাই সেপাই, বধুরেটাকে টানতে টানতে বাগানের বাইরে নিয়ে যাও, একেবারে গাড়িতে নিয়ে গিয়ে তোলোগে। ভদ্রেশ্বর বললে, টানাটানি হানাহানির দরকার নেই বাবা, সেপাইগণ অগ্রসর হও, আমি পোষা ভেড়ার মতো তোমাদের সঙ্গে কুইক মার্চ করব। ভদ্রেশ্বর বিদায় হলে পর জয়ন্ত বললে, সুন্দরবাবু, তাহলে আপনার বিশ্বাস মণিমোহনই আমার প্রতি গুলি নিক্ষেপ করেছে? সে নয় তো আর কে কাজ করতে পারে? বেটা নিশ্চয়ই আড়ালে আবডালে কোথাও লুকিয়ে আছে। আমার ভয় হচ্ছে সে যদি আবার গুলি ছোড়ে। জয়ন্ত বললে, আমি ফটকের দিকে ফিরে দাঁড়িয়েছিলাম, গুলিটা এসেছে ওই দিকের কোনো ঝোপঝাপ থেকে। তাই নাকি? তাই নাকি? তাহলে তো এখনই ওদিকটা ভালো করে একবার খুঁজে দেখতে হয়। হ্যাঁ, তাই দেখুন, বাগানের বাইরে পুলিশের কড়া পাহারা আছে, আততায়ী নিশ্চয়ই এখনও বাগান থেকে বেরিয়ে যেতে পারেনি। হঠাৎ সুন্দরবাবু একেবারে দূরে দেখা গেল মোটা লাঠি গাছা ঘোরাতে ঘোরাতে ফটকের দিকে হনন করে এগিয়ে যাচ্ছে চন্দ্রনাথ। মানিক সবিস্ময়ে বললে,
চন্দ্রনাথ এখনো বাগানের ভেতরে কি করছে? সুন্দরবাবু চিৎকার করে নিজের সহকারীকে ডেকে বললেন, পরেশ, পরেশ, লোকজন নিয়ে দৌড়ে যাও, চোরেকে আমার কাছে নিয়ে এসো। অনতিবিলম্বে পাহারাওয়ালার সঙ্গে চন্দ্রনাথের পুনর্গমন। তার চেহারায় ভয় সংকোচের চিহ্ন মাত্র নেই, ভাবভঙ্গি অতীব সপ্রহিত। সুন্দরবাবু রুক্ষ স্বরে শুধালেন, আপনি এতক্ষণ এখানে কি করছিলেন? হাওয়া খাচ্ছিল না নিশ্চয়ই? স্পষ্টাস্পষ্টি জবাব দিন, আপনি এতক্ষণ এখানে কি করছিলেন? হঠাৎ শ্রবণ করলুম বন্দুকের শব্দ, পরমুহূর্তে দর্শন করলুম আপনার বন্ধুর পতন। তাই শুনে আর দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা কি তুলিয়ে বোঝবার চেষ্টা করছিলাম। সেটাও কি বেআইনি? সুন্দরবাবু বুলেটবিদ্ধ পকেট বইখানা চন্দ্রনাথের সামনে ধরে বললেন, দেখুন, দেখছি। এই পকেট বই আর জয়ন্তকে বাঁচিয়েছে। বুঝছি। এইবার আমরা আপনার জামা কাপড় খুঁজে দেখব। কেন? দেখব জামা কাপড়ের মধ্যে আপনি কোনো আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছেন কিনা। কীরকম আগ্নেয়াস্ত্র? রাইফেল? জামা কাপড়ের ভেতরে রাইফেল লুকিয়ে রাখা চলে না। তবে কি করতে চান? রিভলভার? ধরুন তাই। কিন্তু যে বুলেট দেখালেন ওটা তো রাইফেলের বুলেট, কোনো ছোট আকারের রাইফেলের বুলেট। তবু খুঁজে দেখব। দেখুন। খোঁজাখুঁজি ব্যর্থ, বিপজ্জনক কিছুই পাওয়া গেল না। সুন্দরবাবু বললেন, পরেশ, লোকজন নিয়ে ফটকের ওদিকে যাও, ঝোপঝাপ খুঁজে রিভলভার টিভলভার কিছু পাও কিনা দেখো। সতল বলে পরেশের প্রস্থান। চন্দ্রনাথ হেসে বললে, পাওয়া গেছে রাইফেলের বুলেট, আপনি খুঁজছেন রিভলভার? রাইফেলও পেতে পারি। আপনাদের অন্বেষণ সফল হলে খুশি হব। আপনার হাতে অমন মোটা লাঠি কেন? আমার শখ। ওরকম শখ ভালো নয়। ভবিষ্যতে রোগা লাঠি নিয়ে আমার সামনে আসবেন। উপদেশের জন্য ধন্যবাদ। খানিক পরে পরেশ ফিরে এসে জানালে, কোথাও কোনো রকম আগ্নেয়াস্ত্রের সন্ধান মিলল না। চন্দ্রনাথ শখ থেকে বললে, তাহলে সুন্দরবাবু, অতঃপর আমি সসম্মনে বিদায় গ্রহণ করতে পারি? নমস্কার। সুন্দরবাবু প্রতি নমস্কার করলেন না। চন্দ্রনাথ চলে গেল। সুন্দরবাবু বললেন, ভাই জয়ন্ত, এই চন্দুরে আর ওই ভদুরেটা দেখছি আমাকে 7 ঘাটের জল না খাইয়ে ছাড়বে না। জয়ন্ত বললে, খাওয়ায় যদি খেতে হবে। আপাতত কি করবেন? আরও ভালো করে খানা তাল্লাশ, দেখি মণিমোহন কোথাও ঘুপটি মেরে আছে কিনা। আমি আর মানিক এবার প্রস্থান করতে চাই। পরদিন প্রভাতে বেজে উঠল জয়ন্তের টেলিফোন ঘণ্টা। রিসিভার নিয়ে জয়ন্ত বলল, হ্যালো, আমি সুন্দরবাবু। আপনার কণ্ঠস্বর উত্তেজিত কেন? আবার খুন, আবার চুরি। দেশে চুরি নয়, নগদ 50,000 টাকা, 30,000 টাকার জড়োয়া গহনা দাও। আবার পদচিহ্ন। পদচিহ্ন? হ্যাঁ, মণিমোহনের আর সেই অজ্ঞাত ব্যক্তির পদচিহ্ন, যাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি তাড়াতাড়ি এসো। আপনি কোথায়? ঘটনাস্থলে। ঠিকানা 27 নম্বর সতীশ বসু স্ট্রিট। 27 নম্বর সতীশ বসু স্ট্রিট। নতুন ঘটনাস্থল। একখানা রেলিং ঘেরা মাঝারি আকারের বাড়ি। ফটক পার হলেই সামনে পাওয়া যায় খানিকটা খোলা জমি। সেইখানেই কয়েকজন পুলিশ কর্মচারী ও অন্যান্য লোকের সঙ্গে চেয়ার পেতে বসেছিলেন সুন্দরবাবু। জয়ন্ত ও মানিকের আবির্ভাব। সুন্দরবাবু বললেন, এসো ভায়া, এসো। আগে গোড়ার কথা শুনবে না একেবারেই বাড়ির ভেতরে যাবে? জয়ন্ত বললে, আগে গৌরচন্দ্রিকাটা হয়ে যাওয়াই ভালো। উত্তম। এই বাড়ির মালিকের নাম রামময় মণ্ডল। লোহার ব্যাপারী, ধনী ব্যক্তি, স্ট্যান্ড রোডে গদি। সংসার খুব বড় নয়, স্ত্রী, 2 মেয়ে, 1 ছেলে ও 1 ভাই। বহুদিন রোগ ভোগের পর স্ত্রীর দেহ ভেঙে যাওয়াতে ডাক্তাররা বায়ু পরিবর্তনের ব্যবস্থা দেন। কাজের চাপের জন্য রামবাবু নিজের কলকাতা ছাড়তে পারেননি।
ছোট ভাইয়ের সঙ্গে পরিবারবর্গকে পাঠিয়ে দিয়েছিলেন শিমুলতলায়। হঠাৎ পরশু রাত্রে সেখান থেকে তার ভাইয়ের একটা টেলিগ্রাম আসে, বৌদি মৃত্যুশয্যায়, অবিলম্বে চলে এসো। কিন্তু টেলিগ্রাম পাওয়ার পর ট্রেন ছিল না বলে রামবাবু পরশু রাত্রে শিমুলতলায় যেতে পারেননি। তিনি গতকাল সকালের ট্রেনে কলকাতা ত্যাগ করেছেন, বাড়িখানা পুরাতন ও অতি বিশ্বস্ত কর্মচারী দ্বিজ দাসের জিম্মায় রেখে। বাধা দিয়ে জয়ন্ত সুদলে, দ্বিজ দাস ছাড়া বাড়ির ভেতরে আর কেউ ছিল না? ছিল, 3 জন বেয়ারা আর 2 জন দারোয়ান। বাড়িখানার 2টো মহল, সদর আর অন্দর। বেয়ারা দারোয়ানদের ঘর সদরের একতলায়, দ্বিজ দাস ছিল অন্তরের দোতলার একখানা ঘরে, রামবাবুর শয়নগৃহের ঠিক পাশেই। আজ সকালে দেখা যায় দোতলার বারান্দার ওপরে পড়ে আছে দ্বিজ দাসের মৃতদেহ। কে তার বুকের ওপরে ছোড়ার আঘাত করেছে। রামবাবুর ঘরের দরজার কুলুপ ভাঙা, ঘরের ভেতরকার লোহার সিন্দুক থেকে অদৃশ্য হয়েছে নগদ 50,000 টাকা আর 30,000 টাকার জড়োয়া গহনা। অত টাকা ব্যাংকে জমা না দিয়ে বাড়ির ভেতরে রাখা হয়েছিল কেন? টাকাটা রামবাবুর হাতে এসেছিল পরশু বিকেলেই। রাত্রের টেলিগ্রাম পেয়ে রামবাবু দুশ্চিন্তায় পাগলের মতো হয়ে যান। কাল সকালে উঠেই তাকে তাড়াতাড়ি স্টেশনে ছুটতে হয়েছিল বলে তিনি টাকার কোনো ব্যবস্থা করে যেতে পারেননি। অপরাধীরা কি দলে ভারী ছিল? জানি না, তবে পদচিহ্ন পেয়েছি 2 জনের। ফোনেই তো বলেছি, 2 পদচিহ্নই আমাদের পরিচিত। এক চিহ্নের মালিক মণিমোহন, অন্য চিহ্নের মালিক আজও অজ্ঞাতবাস করছে। তারা বাড়ির ভেতরে ঢুকলো কেমন করে? খিড়কির দরজা দিয়ে। ওখানকার দরজা কি বন্ধ ছিল না? ছিল বলেই তো শুনেছি। তবে জয়ন্তের কাছে এসে সুন্দরবাবু তার কানে কানে বললেন, বাড়ির ভেতর নিশ্চয়ই অপরাধীদের সহকারী আছে, হয়তো কোনো দারোয়ান বা পেয়ারা। সে খোঁজ পরে নেওয়া যাবে। আপাতত তাদের সবাইকে নজরবন্দি করে রাখা হয়েছে। আচ্ছা, আপনার গোরচন্দ্রিকা শেষ হলো? আর একটু বাকি আছে ভাই, কিন্তু সে যে একটু নয়, দস্তুর মতো গুরুতর একটু। অর্থাৎ? মিনিট 25 আগে আজ শিমুলতলা থেকে দ্বিজ দাসের নামে রামবাবুর এই জরুরি টেলিগ্রামখানা এসছে, পড়ে দেখো। টেলিগ্রামখানা নিয়ে জয়ন্ত পাঠ করলে তাতে লেখা আছে, রামবাবুর স্ত্রীর পীড়ার সংবাদ মিথ্যা, তার স্বাস্থ্য যথেষ্ট উন্নত, অবিলম্বেই রামবাবু কলকাতায় ফিরে যাচ্ছে। জয়ন্ত মৌন মুখে ভাবছে। সুন্দরবাবু বললেন, রামবাবুকে কলকাতা থেকে যথাসময় সরাবার জন্য কেউ তাকে মিথ্যে ভয় দেখিয়ে টেলিগ্রাম করেছিল। কে সে? নিশ্চয়ই অপরাধীদের কেউ। জয়ন্ত বললে, আপনার অনুমানই সত্য বলে মনে হচ্ছে। দেখছি অপরাধীরা রীতিমতো আটঘাট বেঁধে কার্যক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। সুন্দরবাবু অগ্রসর হয়ে বললেন, এইবারে বাড়ির ভেতরে চলো। প্রথমেই তারা গিয়ে ঢুকল রামময়বাবুর শয়নগৃহে, যার ভেতর থেকে টাকা ও গয়না চুরি গিয়েছে। সেটা লোহার সিন্দুক নয়, স্টিলের আলমারি। আলমারিটা পরীক্ষা করে জয়ন্ত বললে, বেশ বোঝা যাচ্ছে অপরাধীরা কাজ করে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে। তারা নিশ্চয়ই সঙ্গে করে এনেছিল একটা পোর্টেবল অক্সিজেন ট্যাঙ্ক। আগুনের শিকায় ইস্পাত গলিয়ে আলমারির পাল্লা খুলে ফেলা হয়েছে। সুন্দরবাবু বললেন, একেবারে ঝানু অপরাধী। এত কাণ্ড কারখানার মধ্যেও কোথাও আধখানা আঙুলের ছাপ পর্যন্ত রেখে যায়নি। মানিক একটু বিস্মিত স্বরে বললে, অথচ আপনি বলছেন তারা তাদের পায়ের ছাপ রেখে গিয়েছে। ছাপ বলে ছাপ, স্পষ্ট স্পষ্ট ছাপ। জয়ন্ত মাথা নাড়তে নাড়তে বললে, বড়ই সন্দেহজনক। সন্দেহজনক কেন? কেন তা জানি না। এখন বাইরে চলুন। বারান্দায় পড়েছিল রক্তাক্ত কাপড় দিয়ে ঢাকা একটা মূর্তি, হতভাগ্য দ্বিজ দাসের মৃতদেহ। কাপড় সরিয়ে দেহটার উপরে দৃষ্টিপাত করে জয়ন্ত বললে, বেশ বোঝা যাচ্ছে ছোড়ার একঘাঘাতেই ভদ্রলোক মারা পড়েছেন। সুন্দরবাবু বললেন, বিয়োগান্ত দৃশ্যের কতকটা আমি আন্দাজ করতে পারছি। খুব সম্ভব অপরাধীরা যখন রামবাবুর ঘরের দরজা খুলবার চেষ্টা করছিল,
সেই সময় দ্বিজদাসের ঘুম ভেঙে যায়। তিনি ব্যাপার কি জানবার জন্য তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে আসেন আর সঙ্গে সঙ্গে আক্রান্ত হন। জয়ন্ত দু পা এগিয়ে বললে, এই পদচিহ্নগুলোর কথাই বলছিলেন? 6 জোড়া পদচিহ্ন, তার মধ্যে 3 জোড়া খুব স্পষ্ট। দুজন লোকের কর্দমাক্ত জুতোর ছাপ। চিহ্নগুলো আরম্ভ হয়েছে বারান্দায় একটা নর্দমার কাছ থেকে। হেঁট হয়ে দেখতে দেখতে জয়ন্ত বললে, সুন্দরবাবু, গতকাল রাত্রে এই অঞ্চলে কি বৃষ্টি পড়েছিল? নিশ্চয়ই নয়। আজ সকালের কাগজেও আমি আবহাওয়া রিপোর্ট দেখেছি। কাল কলকাতার কোথাও এক ফোঁটাও বৃষ্টি হয়নি। হয়নি তো হয়নি, তা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? মাথা থাকলেই মাথায় ব্যথা হওয়া সম্ভব। তার মানে তুমি বলতে চাও আমার মাথা থেকেও নেই? আমি ওসব কিছু বলতে চাই না। আমি খালি এই কথাই আপনাকে মনে করিয়ে দিতে চাই, আগুন না থাকলে যেমন ধোঁয়া দেখা যায় না, তেমনি জল না পড়লে মানুষের জুতো কর্দমাক্ত হয় না। চমৎকৃতভাবে সুন্দরবাবু কেবলমাত্র উচ্চারণ করলেন, জয়ন্ত বললে, বাড়ির কোনো বেয়ারাকে ডাকুন। একজন বেয়ারা হাজির হলো। জয়ন্ত সুদরে, নর্দমার কাছে দেখছি একটা মগ আর একটা খালি বালতি রয়েছে। বেয়ারা বললে, আগে ব্যবহার করবার জন্য ওখানেই সবসময় জল ভরা বালতি থাকে। কাল রাতেও ছিল? আগে হ্যাঁ হুজুর, কাল সন্ধ্যের সময় আমি নিজের হাতে ওখানে জল ভরা বালতি রেখে গিয়েছি। কিন্তু বালতিতে এখন জল নেই। তাহলে কাল রাতে কারোর জলের দরকার হয়েছিল। আচ্ছা, তুমি যাও। সুন্দরবাবু, কি ভাই? নর্দমার কাজটা পরীক্ষা করে দেখুন। ওখানে রয়েছে পালা কাদার প্রলেপ। এ থেকে কি বুঝবো? এই পদচিহ্নগুলো হচ্ছে প্রদর্শনীর জন্য। প্রদর্শনী? হ্যাঁ, অপরাধীরা এই পদচিহ্নগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চায়। তার কারণ? কারণ বোঝবার চেষ্টা করুন আপনি। এসো মানিক, এখানে আমাদের আর কোনো কাজ নেই। জয়ন্ত ও মানিকের একসঙ্গে প্রস্থান। সুন্দরবাবু হতভম্বের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার টাক চুলকোতে লাগলেন। পরের দিন সকালবেলা মানিক এসে দেখলে কি যেন ভাবতে ভাবতে জয়ন্ত তার পুস্তাগারের মেঝের ওপরে পদচারণ করছে। মানিক বললে, তোমার মুখ দেখে বোধ হচ্ছে তুমি যেন কিছু মনে করবার চেষ্টা করছো, কিন্তু মনে করতে পারছো না। ঠিক তাই, এখানে বইয়ের নাম কিছুতেই স্মরণে আসছে না। কীরকম বই? সেটাই তো প্রশ্ন। বইখানা কিনে পড়েছিলাম অনেক দিন আগে, আর একটা বিশেষ ঘটনার কথাও মনে আছে, কিন্তু বইখানার নাম মনে আনতে পারছি না বলে বুঝতে পারছি না ঘটনাটা কাল্পনিক কিংবা সত্য কাহিনী। ঘটনাটা কাল্পনিক হলে কিছু ক্ষতি আছে? আছে বই কি, খুব আছে। সেটা কাল্পনিক ঘটনা হলে আমার অনুমানও অমূলক বলে প্রমাণিত হবে। অনুমানটা কি শুনতে পাই না? ভদ্রেশ্বরের বাগানে আমার প্রতি নিক্ষিপ্ত বুলেটটা এসেছিল কীরকম আগ্নেয়াস্ত্রের ভেতর থেকে, সেটাই আমি বোঝবার চেষ্টা করছি। মানিক অত্যন্ত বিস্মিত হলো, কিন্তু মুখে কিছু বললে না। জয়ন্ত বইয়ের আলমারিগুলোর ভেতরে তীক্ষ্ণ দৃষ্টিপাত করতে করতে বারংবার এদিক ওদিকে আনাগোনা করতে লাগলো। মানিক একখানা চেয়ারের ওপরে বসে পড়ে সেদিনের খবরের কাগজখানা টেনে নিলে। এইভাবে কেটে গেল প্রায় 20 মিনিট। হঠাৎ জয়ন্ত সানন্দে চিৎকার করে বলে উঠল, পেয়েছি পেয়েছি। কি পেয়েছো হে? সেই বইখানা। কি বই? জোসেফ গোল্লো সাহেবের মাস্টার ম্যান হান্টার্স, অর্থাৎ ওস্তাদ মনুষ্য শিকারী। বইখানা প্রথম প্রকাশিত হয়েছিল 1926 খ্রিস্টাব্দে। ওখানে কি উপন্যাস? মোটেই নয়, ওর আগাগোড়াই আছে কেবল সত্য ঘটনার পর সত্য ঘটনা। দস্তুমতো অপরাধ বিজ্ঞানের বই, কাল্পনিক কথা একটাও নেই। তাহলে তোমার অনুমান ভুল নয়? খুব সম্ভব তাই। কীরকম আগ্নেয়াস্ত্র থেকে তোমাকে গুলি করা হয়েছিল? জয়ন্ত জবাব দেওয়ার আগেই বেজে উঠল টেলিফোনের ঘণ্টা। হ্যালো, আরে আজ সকালেও ফোনে সুন্দরবাবু? ব্যাপার কি? এখনই আমাকে আপনার কাছে ছুটতে হবে? কেন? কাল রাত্রেও আবার একটা নতুন নরহত্যা হয়েছে?
কে খুন হয়েছে বললেন? এবারে স্বয়ং মণিমোহন? এবারে ঘটনাস্থলেও সেই অপরিচিত ব্যক্তির পরিচিত পদচিহ্ন পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা, আমরা এখনই যাচ্ছি। রিসিভারটা রেখে দিয়ে জয়ন্ত কিছুক্ষণ দাঁড়িয়ে রইল গম্ভীর মুখে। তারপর ধীরে ধীরে বললে, মানিক, সব শুনলে তো? ঘটনার স্রোত যে এমনই কোনো দিকে ছুটবে আমি তা কতটা আন্দাজ করতে পেরেছিলাম। যবনিকা পড়তে আর বেশি দেরি নেই। নাও নাও, তৈরি হও, এখন ওঠো। তখন মর্গে স্থানান্তরিত হয়েছিল মণিমোহনের দেহ। জয়ন্ত ও মানিককে নিয়ে সুন্দরবাবু সেখানে গিয়ে হাজির হলেন। জয়ন্ত চমৎকৃত হয়ে লক্ষ্য করলে ভদ্রেশ্বরের সঙ্গে মণিমোহনের আকৃতিগত সাদৃশ্য। একরকম দীর্ঘতা, একরকম গঠন এবং প্রায় একরকম মুখ, চোখ, নাক। কেবল ভদ্রেশ্বরের জোড়া ভুরু মণিমোহনের জোড়া ভুরু নয়, এবং ভদ্রেশ্বরের চেয়ে মণিমোহনের রং একটু বেশি ফর্সা, এবং মণিমোহনের চেয়ে ভদ্রেশ্বরের কপাল বেশি প্রশস্ত। কিন্তু এই অল্প স্বল্প পার্থক্য চেষ্টা করলেই খুব সহজেই ঢেকে ফেলা যায়। জয়ন্ত বললে, দেখছি মণিমোহন মারা পড়েছে ছোড়ার আঘাতে। সুন্দরবাবু বললেন, হ্যাঁ, ঠিক বুকের ওপরে মোক্ষম আঘাত। ডাক্তারের মতে আঘাতের সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছে। মণিমোহন হয়তো ছটফট করবারও সময় পায়নি। কোন সময়ের মৃত্যু হয়েছে ডাক্তার সে সম্বন্ধে কোনো মত প্রকাশ করেছেন? ডাক্তারি হিসেবে প্রকাশ, মণিমোহনের মৃত্যু হয়েছে অন্তত গত কল্যাকার সন্ধ্যার পরে। মৃতদেহ পাওয়া গেছে কখন? আজ ভোরবেলায়। আপনার মুখে শুনলাম বালির কাছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশে একটা সরু গলির ভেতরে মৃতদেহটা পাওয়া গেছে। সে কি রকম গলি? সেখান দিয়ে কি লোক চলাচল হয় না? এ কথা জিজ্ঞাসা করছো কেন? কাল সন্ধ্যার আগে খুন হয়েছে, অথচ লাশ পাওয়া গেছে আজ সকালে। জায়গাটা নিশ্চয়ই অত্যন্ত নির্জন। না, জায়গাটা মোটেই নির্জন নয়। স্থানীয় লোকেরা বলে কাল রাত দুপুরেও গলির ভেতরে লাশ টাশ কিছুই ছিল না। তাহলে মণিমোহন মারা পড়েছে অন্য কোনো জায়গায়। হত্যার অনেক পরে গভীর রাতে তার দেহটা ওই গলির ভেতরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। জয়ন্ত, আগেও আমিও ওই সন্দেহ করতে পারিনি। আমি ভেবেছিলুম খুনটা হয়েছে ওই গলিতেই, কিন্তু তারপর ডাক্তারের রিপোর্ট পেয়ে মত পরিবর্তন করতে বাধ্য হয়েছি। কিন্তু কিন্তু বলতে বলতে সুন্দরবাবু ভুরু কুচকে মাথা চুলকাতে লাগলেন। থামলেন কেন? ভাবছেন কি? আমি ভাই একেবারেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি। কেন? সন্ধ্যের আগেই যদি মণিমোহনের মৃত্যু হয়ে থাকে, তাহলে রাত 12টার পরেও তার মৃতদেহ থেকে কি রক্তের ধারা বইতে পারে? আপনার কথার অর্থটা কি? মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছে সেখানকার মাটি ভিজে গিয়েছে রক্তের ধারায়। মুখ টিপে হেসে জয়ন্ত বললে, না, অতক্ষণ পরে মৃতদেহ থেকে রক্ত বেরোতে পারে না। তবে ডাক্তার কি ভুল রিপোর্ট দিয়েছেন? সম্ভবত ডাক্তার ভুল করেননি। সুন্দরবাবু, আমি আরেকটা ব্যাপার আন্দাজ করতে পারছি। কি আন্দাজ? ফোনে আমাকে বললেন না ঘটনাস্থলে পাওয়া গেছে সেই নিরুদ্দেশ অপরিচিত ব্যক্তির সুপরিচিত পদচিহ্ন। হ্যাঁ, সেই পদচিহ্নগুলো পাওয়া গেছে রক্তমাখা মাটির উপরে। কেমন, তাই তো? চরম বিস্ময়ে চক্ষু বিস্ফারিত করে সুন্দরবাবু বলে উঠলেন, কি আশ্চর্য! কেমন করে জানলে তুমি? বলুন তো আন্দাজে। এ কীরকম আন্দাজ বাবা? এই যে মন্ত্রশক্তিকেও হার মানায়। আমার আন্দাজ প্রায় সত্য হয়ে দাঁড়ায়, কারণ যুক্তি থেকেই তার উৎপত্তি। ধন্য ভায়া, দাদা হয়েও তোমার পায়ে গড় হতে ইচ্ছে হচ্ছে। এখন কি করবে? ঘটনাস্থলটা একবার দেখে আসবে নাকি? না সুন্দরবাবু, প্রয়োজন নেই। আমি মনে মনে মামলাটা প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। কেবল একটু তদন্ত বাকি আছে। বিলম্বে কার্যহানির সম্ভাবনা শুভস্য শীঘ্র। আমাকে কি করতে বলো তাহলে? জনকয়েক লোক নিয়ে এখনই আমার সঙ্গে চলুন। কোথায় হে? এখনই দেখতে পাবেন। জয়ন্তের নির্দেশে পুলিশের জিপ গাড়ি এসে থামল শালিকা চন্দ্রনাথ রায়ের বাড়ির সামনে। সবিস্ময়ে সুন্দরবাবু শুধালেন, জয়ন্ত, তুমি কি চন্দুরের কাছেই এসেছো? হ্যাঁ। তুমি কি ওর বিরুদ্ধে নতুন কোনো প্রমাণ পেয়েছো? কোনো প্রমাণই পাইনি।
তবে আমি চন্দ্রনাথের সঙ্গে কিছুক্ষণ আলাপ আলোচনা করতেছি। আর আমরা কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথোপকথন শ্রবণ করবেন। এমন সময় বোধহয় গাড়ি থামার শব্দ শুনেই চন্দ্রনাথ স্বয়ং বেরিয়ে এসে দাঁড়ালো দোতলার বারান্দায়। তারপর উপর থেকে মুখ বাড়িয়ে দেখে বললে, আরে, আবার আমার দ্বারে সুন্দরবাবুর দল? সুন্দরবাবু বললেন, আজ্ঞে হ্যাঁ, আপনাকে একটা খবর দিতে এসেছি, নেমে আসুন। মিনিট দুই পরে চন্দ্রনাথ নিচে নেমে রাস্তায় বেরিয়ে এলো, হাতে তার সেই মোটা লাঠি কাছা। জয়ন্ত বললে, মশাই কি বাড়িতে ওই বাঘমারা লাঠি ছাড়া ছাড়া থাকেন না? চন্দ্রনাথ বললে, কোমরে হঠাৎ লাগম্বর ব্যথা হয়েছে, লাঠি ছেড়ে চলতে কষ্ট হয়। সুন্দরবাবু কি একটা খবরের কথা বলছিলেন না? সুন্দরবাবু বললেন, আমাদের রাস্তা দাঁড়িয়েই কথাবার্তা বলতে হবে নাকি? আপনি কি আমাদের ধুলো পায়ে বিদায় করতে চান? চন্দ্রনাথ নাচারের মতো বললে, বেশ, তবে বাড়ির ভেতরেই আসুন। সকলে বৈঠকখানায় গিয়ে আসন গ্রহণ করলে। তারপর চন্দ্রনাথ বললে, আপনারা এমন কি জরুরি খবর দেওয়ার জন্য এত দূরে ছুটে এসেছেন? সুন্দরবাবু বললেন, আপনার বন্ধু মণিমোহনকে মনে আছে তো? কিন্তু আপনাদের সঙ্গে দেখা হওয়ার পর থেকে তার সঙ্গে আমার আর দেখা হয়নি। জানি না সে কোথায় অজ্ঞাতবাস করছে। আমরা এতদিন পরে তাকে খুঁজে পেয়েছি, কিন্তু জীবন্ত অবস্থায় নয়। কি বলছেন? গতকল্য রাতে কে তাকে খুন করেছে, আমরা তার মৃতদেহ পেয়েছি। শুনে অন্তত দুঃখিত হলুম। অপরাধীর কোনো সন্ধান পেয়েছেন? না, মণিমোহনের সঙ্গে শত্রুতা ছিল এমন কোনো লোককে আপনি জানেন? তার কোনো শত্রু বা বন্ধুকে আমি চিনি না, কারণ তার সঙ্গে বেশি দিন আমার আলাপ হয়নি। জয়ন্ত এবারে মুখ খুললে। সে বললে, আপনার বাড়িতে কখানা ঘর আছে চন্দ্রবাবু? 10খানা। ঘরগুলো একবার দেখাবেন? আপনার কৌতূহল একটু অদ্ভুত নয় কি? কেন, দেখাতে কোনো আপত্তি আছে? কিছু না, আসুন। একে একে সব ঘর দেখিয়ে চন্দ্রনাথ সর্বশেষে দোতলার একখানা ঘরে ঢুকে বললে, এ আমার শোয়ার ঘর। জয়ন্ত একবার চারিদিকে চোখ বুলিয়ে নিলে। তারপর একদিকে চেয়ে বললে, ওখানে রয়েছে পরে পরে 7 জোড়া জুতো। সব জুতোই আপনার? শুকনো হাসি এসে চন্দ্রনাথ বললে, হ্যাঁ, আমার কিঞ্চিত পাদুকাবিলাস আছে। জয়ন্ত জুতোগুলোর সামনে গিয়ে বসে পড়ল। একে একে সব জুতো হাতে করে তুলে নিয়ে উল্টে পাল্টে পরীক্ষা করে বললে, বাহ, বেশ জুতোগুলো। চন্দ্রবাবুর পছন্দ আছে তো? চন্দ্রনাথ ভাবহীন মুখে গম্ভীর স্বরে বললে, মশাইয়ের আর কিছু জ্ঞাতব্য বা দ্রষ্টব্য বা বক্তব্য আছে? জয়ন্ত উঠে দাঁড়িয়ে বললে, নিচে ফিরে যায় চলুন। সকলে আবার বৈঠকখানায় ফিরে এলো। সুন্দরবাবুর এক সহকারী কর্মচারী একটা লোককে নিয়ে দাঁড়িয়ে ছিল সেখানে। বললে, স্যার, এই লোকটা বাড়ির বাইরে যাচ্ছিল, আমরা যেতে দিইনি। লোকটা বললে, আমি এই বাড়ির চাকর, বাজারে যাচ্ছি। সহকারী বললে, কিন্তু বাজারে যাচ্ছে রেশন ব্যাগের ভেতরে এক জোড়া জুতো নিয়ে। জয়ন্ত সাগ্রহে বললে, জুতো দেখি দেখি। চন্দ্রনাথ বললে, কোথাকার একটা উঠ করলেও কাজ বলে রেশন ব্যাগ শুদ্ধ ওই জুতো জোড়া আমার বৈঠকখানায় ফেলে গিয়েছিল। তার চাকরকে আমি বলেছিলাম সে যেন বাজারে যাওয়ার সময় জুতো জোড়া রাস্তায় ফেলে দিয়ে যায়। জয়ন্ত নিরুত্তর মুখে আতসী কাচের সাহায্যে জুতো জোড়া খানিকক্ষণ পরীক্ষা করে বললে, সুন্দরবাবু, গাড়িতে উঠবার সময় আপনাকে কি আনতে বলেছিল মনে আছে? সেই অপরিচিত ব্যক্তির পদচিহ্নের ছাঁচ তো এনেছি। তার সঙ্গে এই জুতো জোড়া মিলিয়ে দেখুন। গাড়ি থেকে ছাঁচ আনা হলো এবং জুতোর সঙ্গে মেলানো হলো। অবিকল মিলে গেল, এক চুল এদিক ওদিক হলো না। সুন্দরবাবু উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, হত্যাকারীর জুতো। জয়ন্ত বললে, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। জুতোর তলা দিকে তাকালেই দেখতে পাবেন জায়গায় জায়গায় শুকনো রক্তের দাগ। তার মানে হচ্ছে কাল মণিমোহনকে বধ করার পরেও ওই জুতো জোড়া ব্যবহার করা হয়েছিল। এই জুতো সংগ্রহ করবার জন্যই আমাদের এখানে আগমন।
চন্দ্রনাথ চমকে উঠে বললে, কি বললেন? আপনি জানতেন যে ওই জুতো আছে আমার এখানেই? ঠিক জানতুম বলতে পারি না, তবে এরকম একটা সন্দেহ করেছিলাম বটে। চন্দ্রনাথ খাপ্পা হয়ে উঠে বলে উঠল, এতক্ষণ আমার ধারণা ছিল কোনো উটকো লোক জুতো জোড়া আমার বৈঠক করে ফেলে রেখে গেছে। এখন বুঝতে পারছি এ হচ্ছে পুলিশের কাজসাজি। কিন্তু আপনাদের সমস্ত কূটকৌশলী ব্যর্থ হবে। দেখুন ওই জুতোর সঙ্গে আমার পা মিলিয়ে, আমি বলছি এ জুতো আমার নয়। জয়ন্ত সহাস্যে বললে, জানি ও জুতোর মাপ আপনার পায়ের চেয়ে বড়, কিন্তু আমি কেবল জুতোর আসল গুপ্ত কথাই জানি না। বোধহয় আপনার ওই লাঠির গুপ্ত কথা আমার কাছে অবদিত নয়। সুন্দরবাবু, আপনি এখন অনায়াসেই চন্দ্রনাথকে থানায় ধরে নিয়ে যেতে পারেন। আচম্বিতে চন্দ্রনাথের মুখ হয়ে উঠল বীভৎস এক দানবের মতো। সঙ্গে সঙ্গে ফস করে সে লাঠি গাছার দুই হাতে কোমর বরাবর উঁচু করে তুলে ধরলে এবং তৎক্ষণাৎ একটা রিভলভার গর্জন করে উঠল ও পর মুহূর্তে লাঠি গাছা তার হাত থেকে খসে মেঝের ওপরে পড়ে গেল সশব্দে। চন্দ্রনাথের ডান হাতের কবজির ওপরে ফুটে উঠল রক্তের রেখা। চারিদিকে তাকাতে তাকাতে সুন্দরবাবু সবিস্ময়ে বলে উঠলে, রিভলভার ছুড়লে কে? রিভলভার ছুড়লে কে? জয়ন্ত প্রশান্ত কণ্ঠে বললে, সে কথা পরে শুনবেন সুন্দরবাবু, এখন চট করে লাঠি গাছা তুলে নিন দেখি। কিন্তু খুব সাবধান, বোধহয় ওটা লাঠি নয়, কোনো সাংঘাতিক ভয়াবহ অস্ত্র। চন্দ্রনাথের পরিত্যক্ত লাঠি মাটির উপর থেকে তুলে নিয়ে সুন্দরবাবু আবার বললেন, কিন্তু রিভলভার ছুড়লে কে? জয়ন্ত হাসতে হাসতে বললে, রিভলভার ছুঁড়েছি আমি সুন্দরবাবু। সুন্দরবাবু মাথা নেড়ে বললেন, হতেই পারে না। যখন রিভলভারের আওয়াজ হয় তখন তোমার ডান হাত ছিল জামার পকেটের ভেতরে। ঠিক দেখেছেন, এখনও আমার ডান হাত জামার পকেটের ভেতরেই আছে। তবে পকেটের ভেতর থেকে আমি রিভলভার ছুঁড়েছিলাম। সে কি হে? এই দেখুন, আমার পকেট ছাদা করে রিভলভারের গুলিটা বাইরে বেরিয়ে গেছে। হুম। চন্দ্রনাথকে আমি বিশ্বাস করিনি, আর আমার সবচেয়ে বেশি সন্দেহ ছিল ওর ওই মোটা লাঠি গাছের ওপরে। আমি জানতুম সে যদি হঠাৎ কোনো চালাকি খেলে বসে, তাহলে পকেট থেকে আর রিভলভার বার করবার সময় পাবো না। তাই পকেটের ভেতরেই রিভলভার ধরে আমি আগে থাকতেই তৈরি হয়েছিলাম। ধন্যী ছেলে যা হোক। না সুন্দরবাবু, ব্যাপারটা নতুনত্ব নেই কিছু। চোখের পলক পড়বার আগেই কাজ ছাড়বার জন্য মার্কিন গুন্ডাদের মধ্যে এই নিয়মই প্রচলিত ছিল। এখনও কথা থাক, লাঠিগাছাটা আমার হাতে আগে দিয়ে চন্দ্রনাথকে গ্রেপ্তার করুন। সুন্দরবাবুর হুকুমে তখনই পাহারাওয়ালারা এসে চন্দ্রনাথকে ঘিরে দাঁড়ালো। দাঁতের দাঁত ঘষতে ঘষতে চন্দ্রনাথ বললে, বটে বটে, আমার বিরুদ্ধে কি প্রমাণ পেয়েছো তোমরা? জয়ন্ত জবাব না দিয়ে চন্দ্রনাথের লাঠি গাছানা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তারপরে সকলের দিকে পেছন করে জানলার ধারে গিয়ে লাঠি গাছা আকাশের দিকে উঁচু করে তুলে ধরলে। তারপরেই ঘরের সবাইকে চমকে দিয়ে গুরুম করে একটা আওয়াজ হলো। সুন্দরবাবু আতকে বলে উঠলে, বন্দুক ছুড়লে কে? আবার বন্দুক ছুড়লে কে? জয়ন্ত ফিরে দাঁড়িয়ে বললে, আমি। সুন্দরবাবু সবিস্ময়ে বললে, মানে বন্দুকটা তোমার পকেটের ভেতরে লুকিয়ে রেখেছো নাকি? তখনও ধুমায়মান লাঠি গাছাখানা দেখিয়ে জয়ন্ত বললে, না, আমি ছুঁড়েছি এই লাঠি বন্দুকটা। লাঠি আবার বন্দুকে পরিণত হতে পারে নাকি? গুপ্তির কথা শুনেছি বটে, লাঠির ভেতরে লুকোনো থাকে ছোট তরোয়াল, কিন্তু লাঠি বন্দুক আবার কি চিজ বাবা? হ্যাঁ সুন্দরবাবু, আমার হাতে যা দেখছেন তা লাঠির ছদ্মবেশে বন্দুক ছাড়ার কিছুই নয়। এ দেখুন, লাঠির রূপো বাঁধানো মুন্টি, তার তলায় এই যে দেখছেন সোনার ব্যান্ড বা বন্ধনী, আঙুল দিয়ে এটা একটু সরানো যায়, কিন্তু সরাবার সঙ্গে সঙ্গে লাঠির ভেতরে যে ট্রিগার বা টিপকল আছে সেটা পড়ে যাবে, আর ভেতর থেকে বেরিয়ে পড়বে বুলেটটা। কি এ চন্দ্রনাথ, তাই নয় কি? চন্দ্রনাথ ক্রুদ্ধ মুখে গুম হয়ে দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিলে না। সুন্দরবাবু চমৎকৃত হয়ে বললেন, এমন আজব বন্দুকের কথা কখনো তো শুনিনি। জয়ন্ত বললে, না শোনবারই কথা, এদেশে এরকম বন্দুক থাকতে পারে আমিও আগে তা জানতাম না। তবে তুমি লাঠির গুপ্ত কথা আবিষ্কার করলে কেমন করে? বলছি শুনুন, এই মোটা লাঠি গাছা দেখলেই অসাধারণ বলে মনে হয় নাকি? এরকম লাঠি নিয়ে কোনো শৌখিনবাবুই হাওয়া খেতে বেরোয় না। লাঠির ওই অসাধারণতাই প্রথম দিনই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল।
কিন্তু আমি তখন ওটাকে ভেবেছিলাম সাধারণ গুপ্তি জাতীয় কোনো অস্ত্র। তারপর আমার প্রথম সন্দেহ জাগ্রত হয় ভদ্রেশ্বরের বাগানে গিয়ে। কেন? সেখানে তো আমরাও ছিলাম। আমরা তো চন্দ্রনাথকে লাঠিকে তখন সন্দেহজনক বলে মনে করতে পারিনি। গুটি কয়েক কথা ভেবে দেখুন, ভদ্রেশ্বরের বাগানে আমাদের কোনোই বন্দুকধারী শত্রু ছিল না। মণিমোহন পলাতক, ভদ্রেশ্বর বন্দী। যেদিক থেকে আমাকে লক্ষ্য করে গুলি নিক্ষিপ্ত হয় সেদিকে দাঁড়িয়ে ছিল কেবল চন্দ্রনাথ, কিন্তু তার হাতে ছিল মাত্র এই লাঠিগাছা। বাগান তল্লাশি করেও অন্য কোনো লোক বা বন্দুক খুঁজে পাওয়া যায়নি। তবে বন্দুক ছুড়লে কে? একমাত্র উত্তর হতে পারে চন্দ্রনাথ, কিন্তু তার কাছেও ওই লাঠি ছাড়া আর কোনোই অস্ত্র ছিল না। গুলি তো আকাশ থেকে খসে পড়েনি, তাই সর্বপ্রথম আমার মনে সন্দেহ জাগে, তবে কি চন্দ্রনাথের ওই লাঠির ভেতরেই কোনো রহস্য নিহিত আছে? বাড়িতে ফিরে এসে এই নিয়েই ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল, অনেকদিন আগে আগে কি একখানা ইংরেজি বইতে অদ্ভুত একটা লাঠির কথা পাঠ করেছিলাম, কিন্তু বইখানার নামটা প্রথমে মনে পড়েনি। তারপর আমার লাইব্রেরির আলমারিগুলোর ভেতরে খুঁজতে খুঁজতে হঠাৎ যখন বইখানা চোখে পড়ে গেল, তখন মানিকও সেখানে হাজির ছিল। কে মানিক? বইখানার নাম তুমি এর মধ্যেই ভুলে যাওনি তো? মানিক বললে, নিশ্চয়ই ভুলে যায়নি। বইখানা হচ্ছে জোসেফ সাহেবের মাস্টার ম্যান হান্টার্স। এক, ওখানা উপন্যাস নয়, সত্য ঘটনায় পরিপূর্ণ অপরাধ বিজ্ঞানের বই। তারই পাতা উল্টাতে দ্বাদশ পরিচ্ছেদে প্যারিসের অপরাধ জাদুঘরের বর্ণনার মধ্যে খুঁজে পেলাম চন্দ্রনাথের এই লাঠির চুরি। সুন্দরবাবু আগ্রহ করে বললেন, কীরকম? সম্পূর্ণ ঘটনার কথা পরে আপনি বিস্তৃতভাবে বইখানা পাঠ করলেই জানতে পারবেন। আপাতত আমি সংক্ষেপেই তার কথা বলবো। ফ্রান্সে একবার একটা গার্ডেন পার্টিতে জনৈক ব্যক্তি কোনো অজানা আততীর দ্বারা নিক্ষিপ্ত গুলিতে নিহত হয়। তখনই ঘটনাস্থলে পুলিশ আসে আর সারা বাগান আর প্রত্যেক নিমন্ত্রিত ব্যক্তির জামাকাপড় তল্লাশ করে, কিন্তু বন্দুক বা কোনো রকম আগ্নেয়াস্ত্র খুঁজে পাওয়া যায় না। অন্য কোনো সূত্র না পেয়ে গোয়েন্দারা খোঁজ নিতে লাগলো নিহত ব্যক্তির সঙ্গে কারো বিশেষ শত্রুতা আছে কিনা। ফলে এক ব্যক্তির উপরে পুলিশের সন্দেহ হয়। তারপর তার বাড়ি খানা তালাশ করে আবিষ্কৃত হয় এমন এক গাছা লাঠি, যা অবিকল চন্দ্রনাথের এই লাঠি গাছার মতোই। সুন্দরবাবু বললেন, তুমি কি বলতে চাও? চন্দ্রনাথ মাথা খাটিয়ে ওই রকম সর্বনেশে লাঠি তৈরি করেছে? সে নিজে হয়তো তৈরি করেনি, হয়তো ইউরোপ থেকেই অস্ত্রটা আমদানি করেছে। তাহলে চন্দ্রনাথকে বড়জোর তোমাকে খুন করবার চেষ্টা করেছে বলে আমরা চালান দিতে পারি, কিন্তু আমাদের আসল মামলা তো এখনো রয়ে গেল যে তিমিরে সেই তিমিরেই। রূপর নস্যদানি বার করে নস্য নিতে নিতে জয়ন্ত বললে, মোটেই নয়। চন্দ্রনাথের বাড়িতে আজ যে জুতো জোড়া খুঁজে পেয়েছি, আসল মামলার কিনারা হবে তারই সাহায্যে। সে কি হে? ও জুতোর মাপ যে চন্দ্রনাথের পায়ের মাপের চেয়ে বড়। হ্যাঁ, কিন্তু কোনো ঘটনাস্থলে যাওয়ার সময় চন্দ্রনাথ নিশ্চয়ই ওই জুতোর ভেতরে কাগজের নুটি বা প্যাড গুজে নিয়ে কিছুক্ষণের জন্য কোনো রকমে জুতো জোড়া ব্যবহার করে। কেন? পুলিশকে ভোলাবার জন্যে। কেমন করে এটা জানতে পেরেছ? রামময় বাবুর বাড়িতে যে চুরি আর হত্যাকাণ্ড হয়, সেদিন বৃষ্টি হয়নি, তবু ঘটনাস্থলে পাওয়া গেছিল মণিমোহনের আর এই জুতো জোড়ার কাদামাখা ছাপ। তারপর দেখা গেল নর্দমার কাছে গিয়ে বালতির জল ঢেলে ধুলো মাখা জুতো ভিজিয়ে কারা ইচ্ছে করেই সেই পদচিহ্নগুলো সৃষ্টি করেছে। মনে আছে সুন্দরবাবু, তখনই আপনাকে আমি বলেছিলাম অপরাধীর এই পদচিহ্নগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চায়। তারপর যেখানে মণিমোহন খুন হয় সেখানেও এই জুতো জোড়ার ছাপ পাওয়া যায়, রক্ত মাখা মাটির উপরে। অথচ সেখানে রক্ত থাকবার কথা নয়, কারণ লাশটাকে হত্যাকাণ্ডের অনেক পরে সেখানে স্থানান্তর করা হয়েছিল। আসলে সে রক্ত আমদানি করা। সেখানেও হত্যাকারী এই জুতোর জোড়ার ছাপ দেখে আমাদের ভোলাতে চেয়েছিল। এখন ব্যাপারটা বুঝতে পারছেন? খানিক খানিক, কিন্তু সবটা নয়। গোড়া থেকে ভেবে দেখুন। চন্দ্রনাথের কুকর্মের সহকারী হলো মণিমোহন। প্রথমেই কে সরকারের জুয়েলারি ফার্মে চুরি, তারপর নন্দলালকে হত্যা করে তাকে মণিমোহন বলে চালাবার চেষ্টা। সেখানেও নন্দলালের, মণিমোহনের আর অজ্ঞাত ব্যক্তির জুতো জোড়ার ছাপ পাওয়া যায়। তারপর ধরা পড়ে মণিমোহন খুন হয়নি, মারা পড়েছে নন্দলালই।
পুলিশের সন্দেহ যায় মণিমোহন আর এক অজ্ঞাত ব্যক্তির দিকে। চন্দ্রনাথের উদ্দেশ্যও ছিল সেটা। তারপর রামমাইবাবুর বাড়িতে খুন, 50,000 টাকা আর 30,000 টাকা জোড়া গয়না চুরি। সেখানেও পাওয়া গেল মণিমোহনের আর সেই অজ্ঞাত ব্যক্তির জুতোর ছাপ। তারপর ভেতরের ব্যাপারটা ঠিক ধরতে পারছি না বটে, কিন্তু খুব সম্ভব চোরাই টাকার গয়নার ভাগ বাটোয়ারা নিয়ে মণিমোহনের সঙ্গে চন্দ্রনাথের ঝগড়া হয়, যার ফলে মণিমোহনের অকাল মৃত্যু। লাশ অন্যত্র পাঠিয়ে সেখানে আবার পুলিশের অজ্ঞাত সেই ব্যক্তির জুতোর ছাপ রেখে আসা হলো। ফলে চন্দ্রনাথ ভেবেছিল যে সে নিজে থাকবে নিরাপদে, আর পুলিশ খুঁজে মরবে এমন এক কোনো ব্যক্তিকে পৃথিবীতে যার অস্তিত্বই নেই। চন্দ্রনাথ ঝাঁঝালো গলায় বললে, ও জুতো যে আমার সেটা প্রমাণ করবে কে? জয়ন্ত বললে, সে ভার পুলিশের হাতে দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারো। এই জুতো জোড়া পাওয়া গেছে তোমার বাড়িতে। পুলিশ দেখেই জুতো জোড়া তুমি সরিয়ে ফেলতে চেয়েছিলে। তার উপরে এমন আরও অনেক সার্কামস্ট্যান্স এভিডেন্স বা অবস্থা ঘটিত প্রমাণও আছে। তোমাকে ফাঁসি কাটে দোলাবার পক্ষে যা হবে যথেষ্ট। সুন্দরবাবু বললেন, যেমন বুনো উল তেমনি বাঘা তেঁতুল, যেমন কুকুর তেমনি মুগুর। জয়ন্তের মতো রোজানা হলে চন্দুরের মতো ভূতকে সায়স্তা করতে পারে কে? বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের গোয়েন্দা কাহিনী হত্যাকারী হত্যা কাহিনী। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।